একটা প্লাস্টিকের ব্যাগ ড্রেনের মধ্যে আটকে আছে। কয়েকটা বাচ্চা ছেলে পাশে ক্রিকেট খেলছিল। বল খুঁজতে গিয়ে তাদের চোখে পড়ে ব্যাগটা। ভেতরে একটা হাত, মানুষের হাত। পুলিশ আসে, দেখে, আর তারপর একটা কথা বলে চলে যায় যে চিন্তার কিছু নেই, এটা কোনো জানোয়ারের দেহাংশ, মাটি চাপা দিয়ে দাও। সালটা 2005, জায়গাটা নয়ডার একটা গ্রাম, নিঠারি। এই মুহূর্তে কেউ জানতো না যে ওই একই জায়গায় 21 মাস পর কি অপেক্ষা করছে। আর এটাও কেউ জানতো না যে বাড়িটার পাশ দিয়ে শয়ে শয়ে মানুষ হেঁটে যাচ্ছে। সেই বাড়িটাকে লোকে ভবিষ্যতে একটাই নামে চিনবে, হাউস অফ হরর। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। একটা বাংলো বাড়ি, একটা ড্রেন আর 19টা পরিবার, যাদের প্রিয়জন হারিয়ে গেছে একে একে 3 বছর ধরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই 3 বছরে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল বারবার, কিন্তু প্রতিবারই তারা একটাই কথা বলেছে যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা অবহেলা, একটা নীরবতা তিলে তিলে জন্ম দিয়েছিল ভারতের ইতিহাসে সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়। আর শেষে এমন একটা মোড় যেটা তোমাকে পুরো কেসটা নিয়ে আবার নতুন করে ভাবাবে। নিঠারি, নয়ডা সেক্টর 31-এর গা ঘেঁষে একটা বস্তি এলাকা। সরু গলি, গায়ে গায়ে লাগানো ঘর, দিনমজুর গৃহবসতি আর রিক্সা চালকদের বসতি। আর ঠিক তার পাশেই একটা রাস্তা পেরোলেই সেক্টর 30-এর সাজানো বাংলো পাড়া। সেখানেই একটা দোতলা বাড়ি, নাম্বার D5। গেটে তালাবন্ধ আর ভেতরে নিস্তব্ধতা। মালিকের নাম মনিন্দর সিং পান্ধে। তিনি একজন ব্যবসায়ী। বাড়িতে বেশিরভাগ সময় তিনি থাকতেন না, তাই বাড়ি সামলাতো তার কাজের লোক সুরিন্দর কোহলি। এই দুটো নাম তখনও সবার কাছে অচেনা, কিন্তু এই নাম দুটো কিন্তু মনে রেখো, এই গল্পের প্রতিটা মোড়ে এই নাম দুটোই ফিরে আসবে। এবার চলো একটু পিছনে যাই। 2003 সাল, নয়ডা পুলিশের কাছে হঠাৎ করে অস্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়তে শুরু করে। নিঠারি আর তার আশেপাশের থেকে মেয়ে, মহিলা, বাচ্চা একে একে হারিয়ে যাচ্ছে। একটা দুটো না, একের পর এক। কেউ খেয়ালই করেনি, কারণ কেউ প্যাটার্নটা দেখেনি। বাবা মা থানায় যেতেন, বলতেন যে আমার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু পুলিশ বলতো নিশ্চয়ই পালিয়ে গেছে কারোর সাথে, বড় হয়েছে, নিজের ইচ্ছায় চলে গেছে। একই শহরে একই সময় একজন কূটনীতিকের সন্তান নিখোঁজ হয়েছিল। পুলিশ ঘণ্টাখানেকের মধ্যে নড়ে চড়ে বসেছিল। তাহলে এখানে প্রশ্নটা কি দাঁড়ায়? গরিবের মেয়ে হারালে পুলিশ চুপ করে থাকবে? এই প্রশ্নটা মাথায় রেখো, কারণ এই প্রশ্নটাই এই গল্পের সবচেয়ে অন্ধকার সুতো। ফেব্রুয়ারি 2005, 14 বছরের একটা মেয়ে রিম্পা হালদার, নিঠারির সাধারণ পরিবারের একজন মেয়ে। সেদিন বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। প্রথম রাতটা বাবা অনিল হালদার আর মা ডলি হালদার ভেবেছিলেন যে কোনো আত্মীয়র বাড়ি গেছে, হয়তো আটকে গেছেন। কিন্তু রাত বাড়ে, মেয়ে তখনও ফেরে না। পরের দিন তারা থানায় যান। ডিউটি অফিসার পুরো গল্পটা শোনেন আর লেখেনও, কিন্তু লেখার পর ফাইলটা সাইড করে রেখে দেন। বলেন এরম তো হতেই থাকে, মেয়ে বাড়ি ফিরে আসবে, চিন্তা করবেন না। সপ্তাহ যায়, মাস যায়, অনিল আর ডলি বারবার পুলিশের কাছে যান, কিন্তু প্রতিবারই একই উত্তর, কোনো এফআইআর হয় না, কোনো সার্চ শুরু হয় না। একটা পরিবার একটা মেয়ের জন্য অপেক্ষা করছে, আর তারা যে সিস্টেমের কাছে সাহায্য চাইছে, সেই সিস্টেমই তাদের কথা শুনছেই না। এই মেয়েটার নামটা মনে রাখতে হবে তোমাদের, রিম্পা হালদার, কারণ এই কেসটাই সব থেকে বড় ধাক্কা দেবে 19 বছর পর। আর তারপর আসে মার্চ মাস। সেদিন একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা পুরো সিচুয়েশনটাই চেঞ্জ করে দিতে পারতো যদি কেউ শুনতো। বাচ্চারা খেলতে খেলতে ড্রেনের ধারে একটা প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়, ভেতরে একটা কাটা হাত। পুলিশ আসে, দেখে, আর ফাইলে লিখে দেয় কোনো জন্তুর দেহাংশ। মাটি চাপা পড়ে যায় সে সত্যটা, 21 মাসের জন্য। 2006, 7ই মে, 22 বছরের একটা মেয়ে পায়েল সরকার বাড়ি থেকে বেরোয়। বাড়িতে বলে যায় যে সেক্টর 31-এ একজনের সাথে দেখা করতে যাচ্ছে চাকরির ব্যাপারে। যার সাথে দেখা করতে যাচ্ছিল সে ছিল মহিন্দর সিং। কথা ছিল বিকালের মধ্যেই ফিরে আসবে, কিন্তু সন্ধে নামে, পায়েল তখনও ফেরে না। বাবা নন্দলাল প্রথমে ভাবেন যে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু রাত বাড়তে থাকে আর তার মনে একটা অস্বস্তি জমা হতে শুরু করে। মেয়ের ফোনে তিনি বারবার ফোন করতে শুরু করেন, রিং হয় কিন্তু কেউ ধরে না। পরদিন সকালে নন্দলাল তার বাবা নিজেই খোঁজ করতে শুরু করেন। পায়েলে যাদের সাথে চেনা চেনা ছিল, তিনি তাদের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেন। এভাবেই ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান একটা বাড়ির সামনে, সেই বাড়ি যেটার নাম তুমি এতক্ষণ শুনলে, D5। দরজা খোলে কলি। মুখে তার কোনো টেনশনের ছাপ নেই। সে বলে সে কিছু জানে না, আর পায়েল নামে কাউকে সে চেনেও না। নন্দলাল কথাটা পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু তার হাতে সেদিন আর কোনো সূত্র ছিল না, তাই তিনি ফিরে যান। তারপর শুরু হয় সেই লড়াই যেটা মাসের পর মাস চলে। নন্দলাল থানায় যান, কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায় না। মিসিং পারসন রিপোর্ট লিখে ফাইল বন্ধ করে দেয়। কিন্তু নন্দলাল আবার যান, আবারও ফিরে আসে খালি হাতে। একজন বাবা একা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছিলেন, যে সিস্টেম তার কথা বিশ্বাসই করছিল না। শেষমেশ আদালতের নির্দেশে এফআইআর রেকর্ড হয়, কিন্তু তদন্ত তখনও ঠিকমতো এগোচ্ছিল না, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট পুলিশকে ধমক দেয়। আর তখনই ঘটে যায় সেই টার্নিং পয়েন্ট। পুলিশ পায়েলের ফোন কল রেকর্ড ঘাঁটতে শুরু করে, আর দেখে ফোনটা তখনও বন্ধ হয়নি।
কেউ একজন তখনও ফোনটা ব্যবহার করছে। লোকেশন ট্র্যাক করা শুরু হয়, সিগন্যাল এগোতেই থাকে, আর তারা গিয়ে থামে সেই একই বাড়ির সামনে, D5। এই তদন্তের মাঝখানেই একটা অস্বস্তিকর তথ্য বেরিয়ে আসে। একজন পুলিশ অফিসার সেই বাড়ি থেকে একটা কুড়াল উদ্ধার করেছিল। নন্দলাল পরে দাবি করেন যে তিনি নিজেই দেখেছিলেন যে পানদের সেই অফিসারকে টাকা দিচ্ছে, যদিও পরে তিনি তার বয়ান থেকে সরে যান। সত্যিটা তখনও কেউ জানতো না, কিন্তু ঘড়ির কাঁটা ততক্ষণে গুনতি শুরু করে দিয়েছে। 29শে ডিসেম্বর সকাল কলি মানে সেই কাজের লোকটিকে তুলে নিয়ে যাওয়া হয়, আর সেদিনই বাংলোর পিছনের ড্রেন থেকে একটা গন্ধ আসতে শুরু করে। সেই গন্ধটা আর কেউ উপেক্ষা করতে পারেনি। 2006 29শে ডিসেম্বর বাবুলাল আর পাপ্পুলাল নিটারির দুজন বাসিন্দা ড্রেনের পাশে একটা দুর্গন্ধ পান, আর তখনই তারা পুলিশকে খবর দেন। পুলিশ আসে আর মাটি করা শুরু হয়। প্রথমে বেরোয় একটা হাড়, তারপর আরেকটা, আর তারপর বেরিয়ে আসে মাথার খুলি। যত খোঁড়া হয় ততই কিছু না কিছু বেরোতে থাকে, বাচ্চাদের জুতো, চুড়ি, জামার টুকরো আর ব্যাগে বাঁধা দেহাংশ। সেদিনই উদ্ধার হয় 16টা কঙ্কাল। পরদিন আরও খুঁড়তে আরও বেরিয়ে আসে, সংখ্যাটা ক্রমশ বাড়তেই থাকে, আর শেষমেশ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 19-এ। খবরটা যেন গোটা দেশকে থামিয়ে দেয়। একটা বাংলো বাড়ি যার সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হেঁটে যেত, সেটাই হয়ে ওঠে কবরস্থান। তদন্তের চাপে রাজনৈতিক মহল নড়ে চড়ে বসে। 31শে ডিসেম্বর দুজন কনস্টেবল সাসপেন্ড। তারপর 3রা জানুয়ারি একটা প্যানেল রিপোর্ট দেয় যে গত 2 বছরে কিভাবে একের পর এক অভিযোগ চাপা দেওয়া হয়েছে। এসএসপি পীয়ূষ মৌরিয়া, এসপি সৌমিত্র যাদব আর সার্কেল অফিসার রাম যাদব সবাই সাসপেন্ড হয়ে যান, আর তারপর 6জন সাব ইন্সপেক্টরকেও বরখাস্ত করা হয়। কিন্তু আসল প্রশ্নটা তখনও অমীমাংসিত। কে করছে এসব, আর কেনই বা করছে? 5ই জানুয়ারি কোহলি আর পানদেরকে গান্ধীনগর নিয়ে গিয়ে নার্কো অ্যানালিসিস কেস করানো হয়, আর 10ই জানুয়ারি এই কেসটা চলে যায় সিবিআই এর হাতে। আর তারপর আসে সে স্বীকারোক্তি। 1 মার্চ 2007 ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কোহলি মুখ খোলে, আর যা বলে তা এতটাই ভয়ঙ্কর যে গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। চার্জশিটে যেভাবে ঘটনাটার বিবরণ দেওয়া হয় সেটা মোটামুটি এরকম: মিষ্টি বা খেলনার লোভ দেখিয়ে বা কখনো কাজের প্রতিশ্রুতি দিয়ে মেয়ে আর বাচ্চাদের D5 এর বাড়ির ভেতরে ডেকে নেওয়া হতো। একবার ভেতরে ঢোকার পর বাইরের কেউ আর কিছু জানতে পারতো না, আর বাড়ির ভেতরেই তাদের খুন করা হতো। তারপর তাদের দেহ টুকরো টুকরো করে বাড়ির পিছনের ড্রেনে ফেলে দেওয়া হতো রাতের অন্ধকারে, যাতে কারোর নজর না পড়ে। এভাবেই মাসের পর মাস একটা করে প্রাণ হারিয়ে যেত, আর বাইরের পৃথিবী এর কিছুই টের পেত না। কোহলি নিজেই স্বীকারোক্তিতে সই করে ম্যাজিস্ট্রেটের সামনে। গল্পটা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ যে দোষী সে ধরা পড়েছে আর তার নিজের স্বীকারোক্তিও আছে, তাই না? কিন্তু এখানেই ঘটে যায় আসল টুইস্ট। কয়েক বছর পর কোহলি নিজেই কোর্টে বলে যে এই স্বীকারোক্তি নাকি তার ওপর মারধর করে জোর করে আদায় করা হয়েছিল। আর এলাহাবাদ হাইকোর্ট নিজেই একদিন প্রশ্ন তোলে যে কোহলিকে হেফাজতে রাখার সময় ঠিকমতো কেন মেডিকেল টেস্ট করা হয়। কিন্তু এই ঘটনাগুলো কিছু বছর পরে ঘটে। আপাতত মোট 19টা কেস রেজিস্টার হয়, যার মধ্যে 16টা কেসে চার্জশিট জমা পড়ে, আর বাকি 3টে কেস প্রমাণের অভাবে বন্ধ হয়ে যায়। সবাই ভাবে যে বিচার শুরু হয়ে গেছে, কিন্তু আসল লড়াইটা তখনও শুরুই হয়নি। 2009 13ই ফেব্রুয়ারি রিম্পা হালদার মামলায় প্রথম রায় আসে। মনে আছে তো নামটা? চ্যাপ্টার 1-এ বলেছিলাম যে মনে রাখতে। গাজিয়াবাদের বিশেষ সিবিআই কোর্ট কোহলি আর পানদের দুজনকে মৃত্যুদণ্ড দেয়। কয়েক মাস পর হাইকোর্ট পানদেরকে বেকসুর খালাস দেন, কিন্তু কোহলির ফাঁসির সাজা বহাল রাখে। তারপর শুরু হয় এক অদ্ভুত পুনরাবৃত্তি, আর একটা মামলা, আর একটা মৃত্যুদণ্ড, আর এভাবেই চলতে থাকে। 2011-16 একের পর এক বছর পেরোতে থাকে। মোট 8টা আলাদা মামলায় কোহলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতের ইতিহাসে একজনের নামে এত সংখ্যক মৃত্যুদণ্ড খুবই বিরল। মনে হচ্ছিল গল্পটা হয়তো এইবারে শেষ, খুনি ধরা পড়েছে, শাস্তি হয়েছে, বিচারও হয়ে গেছে। কিন্তু তারপর আসে 2023 সাল, যেখানে গল্পটা পুরো উল্টে যায়। 16ই অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট বাকি 12টা মামলাতেও দুজনকে বেকসুর খালাস দেয়। কারণটা শুনলে অবাক হবে। কোর্ট বলে তদন্তটাই ছিল বিধ্বস্ত, প্রমাণ সংগ্রহের নিয়মকানুন খোলাখুলি ভাঙা হয়েছে, আর যে হাড়গোড় প্রমাণস্বরূপ দেখানো হচ্ছিল তার চেন অফ কাস্টডি ছিল প্রশ্নবিদ্ধ। আর সবচেয়ে বড় কথা হলো, কোর্ট বলে অঙ্গ পাচার চক্রের সম্ভাবনা কখনো গুরুত্ব সহকারে দেখাই হয়। আর সিবিআই সহজ রাস্তা বেছে নিয়ে একজন কাজের লোককে ভিলেন বানিয়ে দিয়েছিল কিনা সে প্রশ্নও তোলে হাইকোর্ট। সেদিনই পানদের জেল থেকে বেরিয়ে আসে। 65 বছর বয়সী সাদা পাঠানি স্যুট পরে লোকটা মুখে মাস্ক লাগিয়ে চুপচাপ গাড়িতে উঠে পড়ে। কিন্তু একটা মামলা তখনও বাকি ছিল, সেই মামলা যেই মামলা থেকেই এই সব কিছু শুরু হয়েছিল, রিম্পা হালদার। রাজ্য সরকার আর সিবিআই সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। 2025 সালের 30শে জুলাই সুপ্রিম কোর্ট সেই অ্যাপিল খারিজ করে দেয়। শুধু একটা মামলা আর শুধু একটা রায় এখনো ঝুলে আছে। আর তারপরেই আসে সেই দিন, 11ই নভেম্বর 2025। সুপ্রিম কোর্টের কিউরেটিভ বেঞ্চ বসে প্রধান বিচারপতি B.R. গাভাইয়ের নেতৃত্বে। তারা একটা প্রশ্ন তোলেন,
যে একই প্রমাণের ভিত্তিতে বাকি 12টা মামলায় খালাস আর একটাতে ফাঁসি। এটা কি করে সম্ভব? আর তারপর তারা রিম্পা হালদার মামলাতেও কলিকে মুক্তি দেয়। 12ই নভেম্বর প্রায় 19 বছর জেলে কাটানোর পর সুরিন্দর কোলি নয়ডার লুকসার জেল থেকে বেরিয়ে আসে। আর কোর্ট নিজের রায় লিখে যায় একটা কথা, যা আজও শিউরে দেয়। দীর্ঘ তদন্তের পর আসল অপরাধীর পরিচয় আইনসম্মতভাবে প্রমাণ করা যায়নি। এটা সত্যিই দুঃখের ব্যাপার। একবার ভাবো, 19টা প্রাণ খুন হয়েছে, যা কোর্ট নিজে স্বীকার করেছে, কিন্তু কাগজে কলমে কেউ দোষী না। তাহলে খুনিটা কে ছিল? 19 বছর একাধিক ট্রায়াল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এসব করেও এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। বাবুলাল আর সুনিতা দেবী, যারা নিজেদের মেয়েকে হারিয়েছিলেন, তারা আজও দিনমজুরি করে যাচ্ছেন নিঠারিতে, সেই বাংলোর মাত্র কয়েক পা দূরে। 19টা পরিবার আজও অপেক্ষা করছে, ন্যায় বিচারের জন্য না, শুধু একটা উত্তরের জন্য। তোমাদের কি মনে হয় আসল দোষটা কার? তদন্তকারীদের নাকি সেই সিস্টেমের, যারা প্রথমে অভিযোগ ফিরিয়ে দিয়েছিল? আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও, যাতে পরের কেসটা মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে।